উপস্থিতির জন্য ধন্যবাদ এক্সপ্লেন করতে চলেছি মিনিং টাউন পর্ব 2। শুরুতেই আবার এখানে দেখানো হতে থাকে আগেরবারের মতোই কুশুই ভিলেজের পরিবারের একজন সদস্য ছিল অ্যান ইউংফুর কাকা। তার ভাইপোর জন্য এখানে ভাইপোর শ্বশুরকে ধমকাচ্ছে, কারণ এখানে তার ভাইপোর হবু পত্নী পালিয়ে গেছে। মেয়ের বাবা লি লাউসন এখানে অনেক কন্যাপণ নিয়েছিল, এগুলো ফেরত দেওয়ারও কথা ছিল, কিন্তু এটা তারা জেনে গেছে এর বাবার কাছে কোনো টাকা নেই, সেই সমস্ত টাকা উড়িয়ে দিয়েছে। এবারে সরকারের পুনর্বাসীদের একজন আধিকারিক এবং 2 গ্রামের গ্রাম প্রধান ও সেক্রেটারি দিয়ে বিষয়টা সামলিয়ে দেওয়া গিয়েছিল। আগে কনেকে খুঁজে পাওয়া যাক, তারপরে সমাধান পরে খুঁজে দেখা যাবে। তো এখানে হবু বরের কাকা কনের বাবার কাছে টাকা নেই কথাটা জেনে যাওয়ার তখন বলতে থাকছে রে গ্রামের লিডারদের দিয়ে তখনের মতো সমস্যাটা থামিয়ে দেওয়া গেছে, এর জন্য যে পরিবারদের অপমান হয়েছে, এত টাকা খরচ হয়েছে, জন্য কনের বাবা তো কোনোভাবে টাকাও ফেরাতে পারবে না, তাই সে টাকা চাইতেও আসেনি। সে শুধুমাত্র এটা চাইছে যে তার এর জন্য এখান থেকে সে কোণে নিয়েই যাবে। তার সাথে থাকা লোকেরা মিলে পর্যন্ত লি লাউসনের উপর চড়াও হতে থাকে। আবার দেখানো হতে থাকে যে দৌড়ে দৌড়ে কোয়ান গ্রামের লোকেরা ছুটে ছুটে আসছে বাঁচানোর জন্য। কিছুক্ষণ পরেই সেখানে গ্রাম প্রধান মা হানসুই উপস্থিত হয়েছে বাকি সকল গ্রামবাসীদের নিয়ে। প্রধান হানসুই বলতে থাকে বিষয়টা আগে কথা হয়ে গেছিল, পরে সমাধান করা হতো, এখন সে আবার কেন চড়াও হয়েছে, আর লোকটাকে মারছেই বা কেন, কিডন্যাপ করারই বা ধমকি কেন দিচ্ছে। কাকা এখানে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে হয়তো টাকা এখনই নিয়ে যাবে না, পনার বিবাহের জন্য যা খরচ হয়েছে সেই সব, তাহলে এক্ষুনি বরের জন্য মেয়ে নির্ধারণ করা হয়েছে তাকে নিয়ে আসতে। প্রধান হানসুই এখানে বলতে থাকে টাকার বিষয়ে এসব কিছু সে জানেন। তার সামনে দাঁড়িয়ে সে গ্রাম প্রধান গ্রামের লোকেদের অন্য গ্রামের লোকেরা কিডন্যাপ করে নিয়ে যাবে, এগুলো সে সহ্য করবেন। এদিকে আবার তখনই সবাই দেখতে পায় যে কন্যা লাউসনের মেয়ে সুই হুয়া আবার ফিরে এসেছে। সে তার বাবার হাতের বাঁধন খুলে দিতে দিতে বলতে থাকে বাবা যা বলবে সে সেটাই করবে, যাকে তার মেয়ের বিয়ের জন্য নির্ধারণ করেছে তাকেই বিয়ে করবে। এগুলো বলার পরেই সে টেনশনে মাথা ঘুরিয়ে তার বাবার কোলে পড়ে যায়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে শিক্ষক বেইয়ের ঘরে। এখানে তার মেয়েও ফিরে এসেছে, সাথে বন্ধুরা পালানোর পর ফুগিয়ে তার ভাই বোনদের ধরে এনেছে। শিক্ষক বেই এখানে কিছু খাবার রেখে তার মেয়ের সামনে মেয়েকে বলে খেয়ে নিতে, তার হয়তো খিদে পেয়েছে। মেয়ে ওখানে কোনো কথা না বলে পর্দার আড়ালে চলে তো ছবি বার করে, তার মধ্যে তার বাবার আর তার মায়ের ছবি ছিল। এটা দেখে দেখে সে কাঁদতে থাকে, তার মায়ের কথা এখানে তার মনে পড়তে থাকে। এদিকে আবার শিক্ষক বেইও তার মেয়ের কান্নার আওয়াজ শুনে কষ্ট পেতে থাকে। সে জানে তার মায়ের কথা তার মনে পড়ছে, এখানে তার নিজেরও কিছু করার নেই, কারণ তার স্ত্রী অনেকদিন আগে মারা গেছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে হানসুই ডেফু আর মিস্টার ঝ্যাং বসে কথা বলছে। এখানে মিস্টার ঝ্যাংকে বলতে থাকছে ক্রুয়ান গ্রামের লোকেরা প্রচন্ড জেদি, কোনোভাবে এখানে কোনো কথা শুনছে না, তারা নিজেদের ভালো বোঝে না, তাদের জন্য কত চেষ্টা করছে সেগুলো দেখতে চাইছেন। হানসুই বলতে থাকে মিস্টার ঝ্যাংকে যে এই বিষয়ে যেন সে সরকারকে রিপোর্ট করে কি করে সেটা যেন সে দেখে। তোর এখানে মিস্টার ঝ্যাং বলতে থাকে যে সকলে যদি এরকম করতে থাকে তাহলে কি করে হবে, বাসনের জন্য নতুন ঘরবাড়িও তাহলে তৈরি হবে, ভাবেই চলতে থাকলে আরো পরিশ্রম বাড়তে থাকবে, দুটো জেনারেশন এখানের মানুষদের কঠিনতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। একটা ভিলেজের একটা করে কোটা থাকে, এই কোটার বাইরে গেটগুলো আরো 2-3টে জেনারেশন করে পিছিয়ে যাবে। এখানে মিস্টার ঝ্যাংকে বলতে থাকে যে তারা কোনোভাবেই কথা শুনবেন। এখানে তো মিস্টার ঝ্যাং সেই সমস্ত মানুষদের হাতে পায়েও শেকল পরাতে পারবেন, এটা কোনোভাবে সরকারি নীতির সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে না, মানুষগুলো এখানে বেয়াদবি করছে, নিজেদের ভবিষ্যতে পরিশ্রম ডেকে আনছে। ঝ্যাং এখানে উত্তরে বলে যে তাকে আবার মিটিং ডাক, সেই বলে আবার মিটিং ডাকার কোনো মানে হয় না। উত্তরে এখানে আবার ডেফু উঠে বলতে থাকে তার মিটিং ডাকা উচিত। এদিকে আবার দেখানো হতে থাকে যে গ্রামে টিং কমিটির স্থলে আবার সকলের মিটিং ডাকা হয়েছে, সেখানে ঝ্যাংও উপস্থিত আছে। ইয়ংকুয়ান গ্রামে সেক্রেটারিও সেখানে উপস্থিত হয়ে যায়। ঝ্যাং এখানে বলতে থাকে সে একজন সরকারি কর্মী, সরকার তাকে দায়িত্ব দিয়েছে বিভিন্ন গ্রামের পুনর্বসতির জন্য, আর এই জন্যই চাইছে পুনর্বসতি, কারণ এখানে যেই গ্রামে তারা থাকে এখানে জলাভাব আছে, চারিদিকে এবড়ো খেবড়ো পাহাড়, চাষাবাদও যথাযথভাবে করা যায় না, সে জীবন ধারণ এবং দারিদ্রতা চরমে আছে। সরকার এখানে পুনর্বসতির জন্য যে জায়গা নির্ধারণ করেছে তা ইকুয়ানিং ছাড়িয়ে একেবারে সমতলে সুন্দরভাবে আনছে, সেটা একেবারে গভীর মরুভূমির পাশে। তো সেখানে সমতল যেহেতু, সেখানে বাকি জিনিসপত্র জীবন ধারণের জন্য চাষাবাদ করা, গাছ লাগানো, বিদ্যুৎ উৎপাদন সবই সহজ হয়ে যাবে। তারা সেখানে রাস্তাও তৈরি করতে পারবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু গ্রামের লোকেরা সহায়তা করলে ঠিকই হয়ে যাবে। সরকারি আধিকারিক ঝ্যাং এখানে বলতে থাকে পুনর্বসতি মানে কোনোভাবে এখানে সবকিছু ছেড়ে দেওয়া নয়, সরকার তাদের জন্য মাটি দিচ্ছে যেখানে তারা ঘর তৈরি করতে পারবে, আর সরকারি সাহায্যও পাবে, চাষাবাদের জন্য জমিও দিচ্ছে এখানে। তার ঝ্যাং এখানে উদাহরণস্বরূপ পুনর্বসতির ভালো দিকগুলো বলতে থাকে। পূর্ব থেকে পশ্চিমে তারা হলুদ নদীর জলধারা পেয়ে যাচ্ছে, পশ্চিমের দিকে পাহাড়ের সব রাস্তা পাচ্ছে, হু নামক ফার্ম তারা দক্ষিণে পাচ্ছে তাদের বসতির উত্তরে পাচ্ছে তারা শিল্পনগরী। পর এখানে মিস্টার ঝ্যাং সেই পুনর্বসতির জায়গার বিস্তারের কথা বলতে
বলতে থাকে যে অনেক বড়। মানে গ্রামের একজন উঠে বলতে থাকে যে সে শুনেছে সেই জায়গাটা খুবই নুড়ি পাথরে ধুলোবালি আছে, তাহলে তারা মাটি সমতল কি করে করবে, সেখানে সেই ধুলোবালিতে থাকবে কি করবে। একজন বলতে থাকে যে হলুদ নদীর জলধার বসতি থেকে অনেক দূরে হচ্ছে, সেই বিষয়ে জানতে তারা এখানে তারা জীবন ধারণ কি করে করবে। একজন গ্রামবাসী উঠে বলতে থাকে যে মাছির থেকে বড় বড় মশা আছে সেখানে। আগের বার যখন থাকার জন্য থাকতে গেছিল খুবই কামড়েছিল তাকে, দ্বিতীয়বার গেলে হয়তো তাকে আর আস্ত রাখবে না। এখানে গ্রামবাসীদের কথা শুনে বলতে থাকে একদম গ্রামবাসীরা যা বলেছে ঠিক, সে জায়গা গিয়ে কিন্তু এখানে সেচের জন্য পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। নদীর জলধারা নিয়ে তারা এখানে পাম্পিং স্টেশনের মাছের কাজে লাগিয়ে আরো ফসল ভালো উৎপাদন করতে পারবে। গ্রামের থেকে ওখানে তখন আরো ভালো বেশি শস্য উৎপাদন হবে। ভবিষ্যতে উন্নয়নের জন্য এর মুখ এগিয়ে রাখবে, পজিটিভিটির সম্ভাবনা আরো বেশি অনেক বাড়িয়ে তুলবে। এখানে সকল গ্রামবাসীদের আবার বলতে থাকে তাদের গ্রামের প্রধান এখানে সাথে সেখানে কথা বলেছিল। শহরের সরকার এখানে গ্রামের সরকারের বিভাগ অর্থাৎ তাদের উপর দায়িত্ব দিয়েছে কাজটা পূরণ করার জন্য। আগের বার যেমন 7টা পরিবার গিয়েছে, এবার ওরকম 7টা পরিবার তাদের পাঠানোর ইচ্ছা হবে, টাস্কটা ফুলফিল করা যাবে। মিটিংটা যেহেতু হয়েছে এখন সকল মানুষকে ভেবে দেখতে এই সকল 7টা পরিবার যেতে চায় তারা ডেফুর কাছে শেখের জন্য তাদের নাম নথিভুক্ত করতে পারে। জায়গার কথা শেষ হওয়া মাত্র এই গ্রামের সকল লোকেরা আবার দনমনো করতে থাকে, বলে যে এগুলো একটা র‍্যাপ, শুধুমাত্র ভবিষ্যতের কথা বলেই তাদের প্রলোভন দেখাচ্ছে। তো মানে তারা কিভাবে বাঁচবে কিভাবে থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দিকে দেখাতে থাকে যে গ্রামের সেক্রেটারি বয়স্ক লোক উঠে দাঁড়িয়ে মিস্টার ঝ্যাংকে জিজ্ঞেস করতে থাকে যেই সদস্যদের কথা বললো যে সেই জায়গায় 7টা পরিবার গেছে এবং অন্যান্য পরিবারও আছে, সেখানে কিভাবে জীবন ধারণ করছে একটু জানালে ভালো। তো ঝ্যাং এখানে জানাতে থাকে যে এখানে জানিয়েছে যে আশেপাশে স্টেট ফার্ম আছে, আশেপাশে কিছু ভালো গ্রামও আছে, খুব কাছের মধ্যেই তাদের ইনচুয়ান সিটিও পড়ছে। আমি কৃষি কাজ করে এবং ইনচুয়ান সিটিতে গিয়ে করে সেখানের মানুষরা জীবন ধারণ ঘর বাড়িও তৈরি করছে এবং সমতলের মধ্যে ফসলও ফলানোর চেষ্টা করছে। মানে তুলনায় সেগুলো ভালো রিপোর্ট দেখা গেছে। সরকার সেই সমস্ত মানুষদের জন্য পক্ষপাতমূলক নীতিও রেখেছে, তারা ফার্মে গিয়ে এবং শহরে গিয়ে কৃষি কাজ করবে এবং শহরের কাজ করবে। এনকোয়ান গ্রামের সেক্রেটারি আবার বলতে থাকে এখানে ঝ্যাংয়ের কথা শুনে যা যা ভালো পলিসি মনে হলো, যদি ভবিষ্যতের জেনারেশনের জন্য সব ভালো হতে থাকলে এই গ্রামের লোকেদের কোনোভাবেই জেদ ধরে শুষ্ক জায়গায় বসতি গড়ে থাকার মতো কোনো কিছু সে দেখতে পাচ্ছে না। ও জানায় যে গ্রাম প্রধান হানসুই আগের দিন রাতে তার সাথে ওই বিষয়ে কথা বলেছিল। এই সেক্রেটারিকে এটাও অনুরোধ করেছিল যে তাদের দুটো পরিবার যদি এই বিষয়ে লিড না নেয় তাহলে এভাবে তারা তাদের গ্রামকেই পিছিয়ে রাখবে, তরফের বিভাগীয় কাজকে পিছিয়ে রাখবে, সে তাদের জায়গার উন্নয়ন পিছিয়ে রাখবে, তাদের জেনারেশনদের পিছিয়ে যাবে। বৃদ্ধ সেক্রেটারি এখানে আবার বলতে থাকে মানে মিস্টার ঝ্যাংয়ের কথা অনুযায়ী সরকার এখানে তার করে উপার্জনের জন্য সমস্ত জায়গার পথ খুলে রেখেছে। এভাবেই যদি হতে থাকে তাহলে জিনিসগুলো কঠিনতর কোনোভাবেই হবে না এবং এইসব জিনিসপত্র থেকে তারা যদি হাত তুলে নেয় তাহলে তাদের জীবন ভবিষ্যতে আরো কঠিন হবে। এই কথাটাও বলতে থাকে যে আগের দিন বাচ্চা গ্রাম থেকে পালিয়ে গিয়েছিল উপার্জন করার জন্য, গ্রামের বড়রা তাদের ধরে এনেছিল বকাবকি করতে। সেক্রেটারি এটাও বলতে থাকে যে এখানে ভেবে তার অবাক লাগবে এতজন বড় মানুষ আছে অথচ সেই বাচ্চাগুলোর মতো তাদের মধ্যে সাহস নেই। পরে আবার ইয়াংকুয়ান গ্রামের সেক্রেটারি বলতে থাকে আনসুইয়া সে একটা ডিসিশন নিয়েছে, কোনো জায়গায় গিয়ে বসতি গড়ার মতো কোনো খারাপ কিছু তারা দেখছেন। মিটিং তার কথা অনুযায়ী এখানেই শেষ হচ্ছে। আনসুইয়া সেক্রেটারি এই সিদ্ধান্ত নিয়েছে যে দুজনের পরিবার তো যাচ্ছে এবং যেই পরিবার যেতে চায় ডেফুর কাছে নিজেদের নাম নথিভুক্ত করবে, এই পরিবাররা যেতে চায় না তাদের এই বছরের খাবারের মধ্যে ফসল কমিয়ে দেওয়া হবে, এই পরিবার যেতে চায় যা তাদের দিয়ে দেওয়া হবে। ঝ্যাংকে সেক্রেটারি এটাও জানিয়ে দেয় কোনোভাবে সরকারকে এবং বিভাগকে তারা লজ্জিত করবে, ভবিষ্যতের জেনারেশনদের কোনোভাবেই পিছিয়ে রাখবে না। এদিকে দৃশ্যে আবার দেখানো থাকে যে অনেক বছর তো হুয়া এখানে অ্যান ইউংফুকে বিবাহ করে নিয়েছে। ইউংফু তার সাথে খুবই ভালো ব্যবহার করে, তারা এখনো পুনর্বসতি হয়নি, সেই পাহাড়ি এলাকাতেই শুষ্ক জায়গাতেই থাকে। এখানে সুইহুয়াকে কথা দিয়েছিল যে টাকা পাচ্ছি গ্রামের মধ্যে সব থেকে বড় সেলার সে তার জন্য তৈরি করে দেবে। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে যে ইউংফু তার ঘরের আঙিনার মধ্যে বড় একটা গর্ত খুঁড়ছে, বৃষ্টিপাত হলে সেখানে জল জমে যাবে, ভবিষ্যতের জন্য তারা সঞ্চয় করতে পারবে। সুইহুয়া এখানে ইউংফুকে লাঞ্চের জন্য ডাকতে এসে তাকে বাঁচানোর জন্য গর্ত থেকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু সেই গর্তের মধ্যে সে নিজেই পড়ে যায় ইউংফুর কাছে। হুয়া এখানে ইউংফুকে বলতে থাকে সে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে, বছরটাও বাকি বিগত কিছু বছরের মতো শুষ্কই মনে হচ্ছে, সে জলও আকাশ থেকে পড়তে দেখছে না। এখানে এই প্রস্তাবটাও দেয় ইউংফুকে যে এই জায়গাটা ছেড়ে দিতে পারে। ইউংফু বলতে থাকে এখানে সে সুইহুয়াকে প্রমিস করেছে সব থেকে বড় ওয়াটার ট্যাঙ্ক সে তার ঘরেই বানিয়ে দেবে, তার জন্য আরেকটু ধৈর্য ধরতে সে নিশ্চয়ই এটা করবে। দেখাতে থাকে সুইহুয়া আর ইউংফুর একটা মেয়ে হয়ে তার নাম এখানে জিয়াওয়ান। এখানে উনুন ধরানোর জন্য ইংটি দিয়ে আগুন জ্বালিয়ে উনুন প্রস্তুত করছে। আর এদিকে এখানে সুইহুয়া তার মেয়েকে বলতে থাকছে সাবধানে করতে সে যেন পুড়ে না যায়। এখনই সে বাইরে থেকে কিছু ধুলির মত বসে পড়ার আওয়াজ পেলে তার একটু চিন্তা হয়, সে ইগনোর করলেও পরে গিয়ে বাইরে দেখতে থাকে দেখে চারিদিকে অনেক ধুলো হয়ে গেছে। সেই কুয়োটার মধ্যে যেখানে তার
শিল্পপতি দাঁড়িয়ে কাজ করছে, তো ধুলোবালি তার উপর চাপা পড়ে সে হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মানে সুইহুয়া দিশেহারা হয়ে পড়ে, সবাইকে ডাকতে থাকে আশেপাশ থেকে, কিন্তু কেউ আসে না। বেশিরভাগ মানুষই তখন পুনর্বসতির জন্য চলে গিয়েছিল। তখন কুয়োর মধ্যে নেবে তার পতি ইউংফুকে ডাকতে থাকে, তাকে পরিষ্কার করতে থাকে, আবার কাকুতি মিনতি করে কান্নাকাটি শুরু করে দেয়। ইউংফু এখানে কোনোভাবেই সাড়া দেয় না। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে আরো 5 বছর চলে গেছে। কোয়ানিং রিসেটেলমেন্ট এরিয়া এখন ইউকোয়ানিং ইকোনমিক ডেভেলপমেন্ট জোন হয়ে গেছে। ওই মরুভূমির ওপর অনেক ডজন পরিবারদের পুনর্বসতি স্থাপন করেছে। নতুন জায়গায় এখন চাষাবাদও ভালো হচ্ছে। এদিকে আবার দেখানো হতে থাকে যে ইয়ানকোয়ান ভিলেজ থেকে আরো অনেক মানুষ বসতি গড়ার জন্য খুবই মরুভূমির সেই জায়গার মধ্যে যান। এখানে কিছু বছর আগে গ্রামের কিছু মানুষ গিয়ে বসতি স্থাপন করেছিল পুনর্বসতি। আবার দেখানো হতে থাকে যে বাসে করে কোয়ান গ্রামের কিছু বাসিন্দা পুনর্বসতির জায়গায় থাকার জন্য যাচ্ছে। বেই এখানে তার মেয়ে মেইমিয়াওকে জিজ্ঞেস কর সমতল ভূমি আর আশেপাশে ঘাস দেখে তার কেমন লাগতো। এখানে মেইমিয়াও বলে যে ডেবাও তাকে মিথ্যে কথা বলেছিল, চিঠি দিকে এতটুকু সবুজ নেই, সে এখানে মিথ্যে বলেছিল। আর এখানে জায়গাটা খুব ভালো লেগেছে, তাদের ইয়ংকোয়ান গ্রামের থেকেও অনেকটা বিস্তৃত বড়, চারিদিকে অল্প অল্প ঘাস পাতা এবং গাছও সে দেখতে পাচ্ছে। শিক্ষক বেই এখানে মেইমিয়াওকে জিজ্ঞেস করে যে ডেবাওর সাথে এখনো সে সম্পর্কে টাচে আছে। তোর এখানে মেইমিয়াও বলতে থাকে হ্যাঁ, তারা মাঝে মধ্যে চিঠি লেখে। এই দৃশ্যে একটা ইটভাটার দৃশ্যে দেখানো হতে থাকে। বাও সুইওয়াং এবং গাওয়া এখন বড় হয়ে গেছে এবং ইটভাটায় কাজ করছে। ওখানে সুইওয়াং আর গাওয়াকে ডেকে বল আজকে এখান থেকে লুকিয়ে কাজের থেকে পালাবো। নতুন কিছু লোক তাদের গ্রাম থেকে এই গ্রামে থাকতে আসছে, ওয়েলকাম করতে তাদের সেখানে যেতে হবে। এখানে জানি না সে যখন হুইসেল দেবে তারা এখান থেকে পালিয়ে যাবে আমার নজর এড়িয়ে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু এবং তার সহযোগী একজন মহিলাদের গ্রাম থেকে বাস স্টপের একটা জায়গায় অপেক্ষা করছে, যাতে তারা গ্রামের লোকেদের এখান থেকে হেঁটে নিয়ে যেতে পারে তাদের নতুন পুনর্বসতির জায়গা। এই সহযোগী সেই মহিলাটি দেখতে পায় যে একটা বাস আসছে, সেই কথাটা জানায়। পরে দেখায় এখানে বাসটি থামে, ভেতর থেকে তাদের ইয়ংকোয়ান গ্রামে মানুষ নামতে থাকে এবং তাদের জিনিসপত্র নিতে থাকে। ঠিক এখানে শিক্ষক বেইয়া তার মেয়ে মেমনো নাম দেখে তাদের দুজনকে ভীষণ খুশি অভিবাদন জানায়, এখানে স্বাগত জানায়। ওকে দেখে সে বলে কত বড় হয়ে গেছে, আগের থেকে অনেক বেশি সুন্দর দেখতে হয়ে গেছে। আবার জানায় তাদের দুজনকে এখানে দেখে খুবই ভালো লাগছে। তারপর বেই এখানে বলতে থাকে যে তাদের গ্রামের ইয়াংকোয়ান ভিলেজে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর তার খুবই খারাপ লেগেছে। সরকারি বিভাগে গিয়ে এই বিষয়ে অনুরোধও জানিয়ে শহরের দিকেও যাওয়ার চেষ্টা করেছে, কোনো লাভ হয়নি। কিন্তু যেহেতু এখানে পুনর্বসতি হচ্ছে, এখানে শুনেছে যে নতুন প্রাইমারি স্কুলও তৈরি হয়েছে, বিভাগীয় দপ্তরকে জানালে দপ্তর তাকে এই দায়িত্বটা দিয়ে বলতে থাকে ভীষণ ভালো হয়েছে, কারণ সবে তৈরি হয়েছে বিল্ডিং, এখানে শিক্ষকেরও কমতি আছে, তাই এখানে মিস্টার বেই এসে ভালোই করেছে। ইফু এখানে বলতে থাকে যে এই গ্রামেরও অবস্থা তাদের আগের গ্রামেরই মতন খুব একটা বেশি হয়ে উঠতে পারেনি, এখানেও হয়তো শিক্ষক বের একটু সমস্যাই হবে। ওখানে বলতে থাকে যে তাদের গ্রামের থেকে তো দেখে অনেক ভালোই মনে হচ্ছে, সমতল ভূমিদিকে ফসল উঠছে, গাছপালাও আছে, সুন্দর রাস্তা, এটাও দেখেছে যে নদী থেকে জলসেচ হচ্ছে। তো এখানে মেমিয়াওকে বলতে থাকে যে এটা অন্য একটা গ্রাম, তাদের গ্রাম এখান থেকে আরো 5000 কিলোমিটার দূরে। এই গ্রামটা সাধারণ উন্নত হয়ে এখানে গাড়ি চলার রাস্তার পথ আছে, তাই এখানে তাদের পিক আপ করার জন্য থেকে তারা হেঁটে এসেছে। সমস্যা একটাই, আবার 5000 কিলোমিটার পথ তাদের হেঁটে ফিরে যেতে হবে। তারা শুনে মেমিয়াওর মুখটা একটু গম্ভীর হল। বেই বলে আস্তে আস্তে ভবিষ্যতে সবই ঠিক হয়ে যাবে, তাদের শুধুমাত্র এই সময়গুলো পেরোতে হবে। দিকে আবার দেখানো হতে থাকে যে ডেফু তার সাথে থাকা সেই সহযোগী মহিলা পুনর্বসতির জন্য ইয়নকোয়ান গ্রামের সেই নিউ কামার্স হাঁটিয়ে হাঁটিয়ে তাদের পুনর্বসতি এলাকায় নিয়ে যাচ্ছে। তো মানুষগুলো জিজ্ঞেস করতে থাকছে যে আর কত দূর। ডেফু তাদের উৎসাহ দিয়ে বলতে থাকে অর্ধেক পথ চলে এসেছে, আরো খানিক যেতে হবে। ডেফু এবং বাকি কিছু গ্রামবাসী দেখতে পায় যে সেই মরুভূমির পথে ধূলিঝড় এগিয়ে আসছে তাদের দিকে। তারা সবাই এক জায়গায় হয়ে তাদের জিনিসপত্র একত্র করে টির মধ্যে ধূপ করে বসে পড়ে এবং কিছু সময় ধরে তাদের উপর দিয়ে ধূলিঝড় বয়ে যায়। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মিস্টার চেন বলে একজন তার উচ্চপদস্থকারী আধিকারিকের কাছে শেইটান গ্রাম, যেখানে এবং তার গ্রামের পুনর্বসতির লোকেরা থাকে, এখানে বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য কথা বলতে এসেছে। কথাটাই সে অর্থাৎ মিস্টার চেনকে বলতে চেন এখানে বলতে থাকে যে প্রত্যেকটা জিনিসেরই একটা রুলস থাকে। সরকারি নিয়ম হলো যে 80টা পরিবার একটা জায়গায় গ্রামে থাকতেই হবে, সেই জায়গায় সরকার থেকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হবে। মিস্টার চেন এই ফেভারটা দেখিয়েছে মিস্টার ঝ্যাংয়ের উপর, যে কমিয়ে সে 60টা পরিবার করেছে। এরপর মিস্টার ঝ্যাং আর মিস্টার চেনের সাথে বার্গেনিং করতে পারবে। মিস্টার ঝ্যাং এখানে তখনই বলে যে আজকেই কিছু পরিবার এসে উপস্থিত হয়েছে তাদের জিনট্যান গ্রাম, এখান থেকে এরপর সেখানে পুনর্বসতি গড়বে। চেন মিস্টার ঝ্যানকে বলে দেয় তাহলে তো ব্যাস আর কোনো কথাই হলো না, সে কথা দিয়ে তো 10 দিনের মধ্যে সেই গ্রামে বিদ্যুৎ সাপ্লাই সে করে দেবে। আবার ইটভাটার দৃশ্যে দেখানো হতে এখানে ডেবাও গাওয়া
গাওয়া এবং সুইমং কাজ করতো ওখানে কথা মতো সিটি দিলে হুইসেল শুনে বাকি দুই বন্ধুরা তার কাছে আসে এবং সেখান থেকে তারা সুপারভাইজারের নজর এড়িয়ে পালিয়ে যায়। এদিকে সুপারভাইজার বলতে থাকে যে আগামীকাল বড় ডেলিভারি আছে, তাদের ওভারটাইম করতে হবে, সকলে যেন ভালোভাবে কাজ করে। এই দৃশ্য আবার নিউ কমার্সদের দেখাতে থাকে কোয়ান গ্রাম থেকে যে নতুন নিউ কমার্সরা যাচ্ছিল পুনর্বসতির জন্য। ঝড় শেষ হওয়া যাওয়ার পর একজন পরিবার কর্তায় ধুলোবালি লেগে পাথর লেগে মাথা কেটে যায়। পরিবারের কর্তা রেগে যায় আর বলতে থাকে তারা তাদের বোকা বানাতে থাকতে যাচ্ছে, সেখানে নিশ্চয়ই এর থেকেও আরো খারাপ অবস্থা। এখানে বলতে থাকে যে আরো কিছু বছরের মধ্যে জায়গাগুলো আরো ভালো হয়ে যায়। 6 বছর আগে যারা এখানে এসেছিল এর জন্য সময় অবস্থা আরো খারাপ ছিল, ধীরে ধীরে সমস্ত জিনিসপত্র উন্নতি করেছে তারা। এবারে সেই কর্তা রাগারাগি করে বলতে থাকে আরো কতদিন, 5 বছর, 8 বছর, 10 বছর, মাত্র এখানে সরকার আর সরকারের আধিকারিকরা মিথ্যে কথা বলে যাচ্ছে, তাদের বোকা বানা। বর্তমানে এখনো পর্যন্ত কিছুই ঠিক হয়নি। তারপর সেই পরিবার সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত এবং তার সহযোগী মহিলা তাদের ভালোভাবে বোঝাতে থাকলেও তারা শোনে না, সেখান থেকে লড়াই করে চলেও যায়। পরিবারকে যেতে থাকতে দেখে ডেফু এবং সেই মহিলা বলতে থাকতে হাতের মধ্যে কিছু করার নেই, তারা তো জোরাজোরি করে। এখানে রেগে ফিসফিসিয়ে বলতে থাকে অকর্মণ্য এবং ভীতু মানুষরা পরিস্থিতির সম্মুখীন না হয়ে পালিয়ে গেল। আবার বাকি গ্রামবাসীদের তারা উৎসাহ জুগিয়ে কিছু কথা বলে আবার চলতে থাকে পুনর্বসতির দিকে, তাদের নতুন জিনট্যান ভিলেজে। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ইটভাটা থেকে বেরিয়ে 3 বোন ফেল করে তাদের গ্রামের দিকে ফিরে আসতে যায় এবং এখানে ডেবাওকে জিজ্ঞেস করে যে তারা আজকে তাড়াতাড়ি কাজ থেকে নিবৃত্তি কেন নিয়ে নিল। ডেবাও বলতে থাকে যে তাদের পুরনো গ্রাম থেকে এবং বাকি কিছু বন্ধুরা আসছে তাদের ওয়েলকাম করার জন্য। পেছনের সিটে বসে থাকা এখানে গাওয়া জিজ্ঞেস করে এমিয়াও নিশ্চয়ই আসছে, তার জন্যই হয়তো আজকে নিজের অ্যাপিয়ারেন্সের উপর এত নজর দিয়েছে। শহর থেকে গিয়ে সে ডিপ ফ্রাইড প্যানকেক ভেড়ার কিমা দিয়ে প্রস্তুত খাদ্য এনে। ডেবা ওই কথাটা শোনা মাত্র আমাকে বলতে থাকে যে সে টানতে পারছে না, নেমে একটু সাইকেলে ধাক্কা দিল। আর পেছনে সাইকেল থেকে নেমে সুইভং ধাক্কা দিল আর গাওয়া জোর করে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তার পেছনে চিৎকার করে ডাকতে থাকে তার জন্য অপেক্ষা করতে, তাকে নিয়ে যেতে চেঁচামেচিও করে, কিন্তু বন্ধুরা খুনসুটি করে তাকে সেখানে একা ফেলে দিয়ে চলে যায়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে হানসু এবং তার স্ত্রী ঘরের উঠোনের মধ্যে রান্না করছে নিউ কমার্সদের জন্য যারা আসবে। স্ত্রী এখানে তাকে প্রশ্ন করে জিজ্ঞেস করতে থাকে যে তাদের গ্রামের লোকেরা আসছে করে। এখানে হানসুই বলতে থাকে সব তাদের গ্রামের লোকেরা না, অন্যান্য কিছু গ্রামের লোকেও আসছে। মোটামুটি 7টা পরিবার হয়ে গেলে এই গ্রামেও বিদ্যুৎ সংযোগ চলে আসবে। যেহেতু এখানে বাকি লোকেদের জন্য খাবার ব্যবস্থা করছে, গ্রামের অন্যান্য কিছু ব্যক্তির ঘরে এসে টেবিল চেয়ার সমস্ত পেতে প্রস্তুত করে দিয়ে যায়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে হানসুই দেখতে ডেইউ বলে সেই ব্যক্তি যে হানকন গ্রামে ছিল তাদের সাথে পুনর্বসতিতে এসেছে, এখানে নিজের ওয়াটার ব্যারেল নিয়ে ফিরে আসছে। দেখে এটা ভাবে যে নিউ কামার্সদের জন্য জল বয়ে এনেছে। সে বলে খুব ভালো করেছে, সে খুব সেন্সিবল, তার আঙিনায় যেন সে রেখে দিয়েও। এখানে রেগে হানসুইকে বলতে থাকে তার যদি এতই জলের প্রয়োজন হয় সে নিজে গিয়ে যেন বয়ে আন। হানসুই বিরক্ত হয়ে বলতে থাকে আশ্চর্য ব্যক্তি সবসময় রেগে থাকে, তো মুড সুইং কেন হয় তার সে এটাও বুঝতে পারে না। তখনই অন্য কিছুজন ব্যক্তি এসে বলতে থাকে তার রাগ হওয়ার কারণ আছে, কারণ সে জল আনতে গিয়েছিল এবং জল আনতে পারেন। সেখানের ব্যক্তিরা তার কাছে টাকা চেয়েছিল, ওর মনে হয়েছিল যে অ্যামাউন্টটা চাইছে অনেক বেশি। তাদের সাথে এই বিষয়ে ঝগড়া হয়ে গেছিল আর এক ফোঁটাও জল সে পায়নি, জন্যই তার মুড এখনো খারাপ হয়ে আছে। হানসুই বলতে থাকে সে বুঝতে পারছে ডেউর যে জমি আছে সেখানে এখনো সে উর্বর মাটি করতে পারেনি, জল দিতে হয়তো জল দিয়ে চাষ শুরু করতে পারলে তারও মুড ভালো থাকবে। গ্রামবাসীরাও বলতে থাকে এটা একদম সত্যি কথা। আশেপাশের জমিতে যারা মোটামুটি চাষ শুরু করতে পেরেছে সেখানে ভুট্টা এবং অন্যান্য শস্য ভালো ফলছে, তারা তাদের জমি এখনো ঠিকমতো প্রস্তুতি করে উঠতে পারেনি জলাভাবের জন্য। এখানে তাদের অন্য গ্রামের লোকেদের কুয়ো থেকে টাকার বিনিময়ে জল বয়ে আনতে হয়, তারা তাদের ইচ্ছে মতো যথাযথভাবে দাম কমাতে বাড়াতে থাকছে। এই গ্রামের বাকি লোকেদের উৎসাহ দিয়ে বলতে থাকে কোনো চিন্তা নেই, 7টা পরিবার হয়ে গেলেই বিদ্যুৎ সংযোগ এখনই চলে আসবে, তারপর তারা তাদের নিজেদের গ্রামের মধ্যে অনেক পাতকু স্থাপন করবে। এও এখানে রাগারাগি করে হানচুইকে বলতে থাকে যে এত বছর ধরে সেই একটাই কথা বলতে থাকছে, ছেলে যেহেতু সরকারি বিভাগে কাজ করতে পুনর্বসতির বিষয় নিয়ে, তাহলে এই জিনিসটা তাকে ভালো মতো দেখতে, ভালো পরিকল্পনা তৈরি করতে পারে, আধিকারিকদের ভালোভাবে জানাতে। হানচুই দেখিয়ে বলে যে সে তার আঙিনার মধ্যে এতজনের রান্না করছে সেটা তো সে দেখতেই পাচ্ছে, কারণটাই হলো যে নিউ কমার্সের মোটামুটি এখানে 60 জনের বসতি হয়ে গেলে ইন্ডিয়ান ভিলেজের মধ্যে আসবে, তাহলে এখানে বিদ্যুৎ পরিবহন চলে আসবে, সংযোগ চলে এলে তখন এখানে ডেউ এরকম কিছু বলতে পারবেন। আবার বলে এত বছর ধরে সে তো এক কথা বলেইছে, রাতের মধ্যে ওই জিনিসটা না হলে তার ছেলেকে আরো ভালোভাবে বুঝিয়ে বলে। এখানে রেগে বলতে থাকে সরকারি বিভাগেরও কিছু নিয়ম কানুন আছে, এখানে সে কি করতে পারে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে গাওয়া এবং ডেবাও তাদের বাড়িতে চলে এসছে। এখানে তাদের জিজ্ঞেস করে যে এত তাড়াতাড়ি তারা কেন চলে এসেছে। এখানে তারা মিথ্যে কথা
বলে যে ইটভাটায় বিদ্যুৎ সংযোগ চলে যাওয়ার জন্য কাজ থেমে গেছে। বাবা এখানে হানসুইকে জিজ্ঞেস করে বসে যে কি রান্না করছে। হানসুই বলে মিক্সড রাইস। বাবা জিজ্ঞেস করতে থাকে মাংস নিশ্চয়ই আছে। উত্তরে রেগে এখানে হানসুই বলতে থাকে যদি এতই মাংস খেতে ইচ্ছা করে তার গোড়ালির কিছু পা ফেটে গেছে, এখান থেকে মাংস নিয়ে সে চেবাতে পারে। কথাটা একদমই সে মজার ছলে বলে। স্ত্রী এখানে হেসে গাওয়াকে বলে সে মজা করছে, সে খারাপ যেন না ভাবে। আমার মাথাতেও সে হাত বুলিয়ে দেয়। তারপরেই আবার গাওয়া আর ডেবাও দুজনে খুনসুটি করতে শুরু করে মারামারি। তখনই এখানে দেখাতে থাকে যে ডেউ বলে ব্যক্তি তার ছেলে সুইমওয়াং এর জন্য তাদের দুজনকে জিজ্ঞেস করছে যে ছেলে এখানে তাদের সাথে কেন আসে। তো এখানে ডেবাও জানায় যে গাওয়া বলেছে বাবার হীন সাইকেলের মধ্যে সে বসতে চায়, সে নিজে এখানে ঘুরে টুরে হেঁটে উঠে আসছে। আবার দেখানো হতে থাকে তখনই ডেফু এবং তার সহযোগী মহিলা মৃত্যু নিউ কমার্সদের নিয়ে তাদের চিনট্যান ভিলেজে চলে এসেছে এবং বাকিরা মিলে তাদের এখানে অভিবাদন জানিয়ে স্বাগত জানাচ্ছে। আবার দেখানো হতে থাকে যে ডেবাও তাদের জায়গা দেখানোর জন্য মিয়াওকে একটা জায়গায় নিয়ে গেছে। মিয়াও চারিদিকে দেখে বলতে থাকছে যে মাটি কত সমতল, কত বিস্তৃত এবং আকাশ কতটা উন্মুক্ত। এখানে জায়গাটা তাদের ইয়ংকুয়ান ভিলেজের থেকে অনেক ভালো দূরে বিস্তৃত, অনেক দেখতে পাচ্ছে। ও এখানে বলতে থাকে মিয়াওকে তখন তারা অনেক বছর আগে এখানে এসেছিল, সে অনেক বেশি নুড়ি পাথর সরিয়েছিল, তার থেকে বেশি তো ধুলোবালি তাদের পেটে গিয়েছিল। মিয়াওয়াং এর দাদু অর্থাৎ ইউর যে বাবা সে এখানে অনেক গাছ লাগিয়েছিল। এই কাজ করতে করতে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছিল। মিয়াও ডেবাওকে বলে তাহলে এখানে সে এখনো পর্যন্ত কেন আছে। উত্তরে এখানে ডেবাও বলতে থাকে এখানে থাকার বেনিফিটসও আছে। এগুলো হলো যে পাশে এখানে স্টেটের ফার্ম আছে, কাছেই শহর আছে, সেখানে তারা কাজ টাকা উপার্জন করতে পারে। আর বাবা আর সে যে কাজ করে টাকা উপার্জন করেছে সেইগুলো দিয়ে বাড়ি তারা তৈরি করেছিল নতুন বসতির জায়গাতে। পর ডেবাও এখানে মেমিয়ার জন্য আনা সেই ডিপ ফ্রাইড প্যানকেক তাকে দিয়ে বলে খেয়ে দেখতে, যখন সে শহরে কাজ করতে গেছিল সেখান থেকে তার জন্য এনেছে। মেমিয়াও খেয়ে বলে ভীষণ সুস্বাদু, খুব ভালো লেগেছে। এখানে মেমিয়াকে বলে সে যদি তাকে কখনো শহরে নিয়ে যায় সেখানে গিয়ে ফ্রেশ তৈরি একবার খাওয়াবে, তাকে খুবই আরো বেশি সুস্বাদু লাগবে। মেমিয়াও এখানে নিজের কিছুটা প্যানকেক ডেবাওকে অফার করলে ডেবাও বলে না, সে মেমিয়াকে খেতে দেখে বেশি খুশি হচ্ছে। মেমিয়াও ওখানে হেসে ডেবাওকে বলতে থাকে যে আগে থেকে সে অনেক বেশি নটি হয়ে গেছে, সে মেমিয়াকে মিথ্যে কথা বলতেও শিখেছে, তাকে বোকা বানাচ্ছে। ও ওখানে নিঃশ্বাস ছেড়ে বলতে থাকে সকালে ঘুম থেকে উঠেই তাকে কাজে যেতে হয়, কাজ থেকে এসেই সে ঘুমিয়ে পড়ে, সে নটি কি করে হবে। তোরে মেমিয়াও বলতে থাকে যে পরের দিন থেকে ওর সাথে সে তার কাজের জায়গায় যাবে। বলতে থাকে সেখানে মেয়েরা কাজ করে না। উত্তরে মেমিয়াও বলে সে গেলেই তাহলে মেয়েরা কাজ করবে। ও বলতে থাকে ইটভাটাতে 10 ঘন্টার বেশি কাজ করতে হয়। মেমিয়াও রিয়নকোয়ান গ্রামেও সে যখন এই কাজগুলো করতো সেগুলো টায়ারিং ছিল। তার থেকেও বড় কথা সেখানে সে কাজ করার জন্য টাকা পেত না, তো সেখানে কাজ করলে সেখানে সে টাকা উপার্জন করতে পারবে এবং ডিপ ফ্রাইড প্যানকেকও পাবে। এদিকে আবার দেখানো হতে থাকে যে ও হাত দিয়ে তার পাশে রাখার কিছু খাবার নিতে গেলে সেখান থেকে আর সুইওয়াং চুরি করে নিতে চায়। ওখানে তাদের একজনের উপর হাতে হাত রেখে বলতে থাকে মিয়াওকে যে তার হাত ভেবে সেখানে আরো কিছু খাবার আছে সে যেন নিজে থেকেই খেয়ে নেয়। মিয়া তখন পেছনে ঘুরে দেখে যে আরো 2 বন্ধু চলে এসেছে এবং সেই খাবারগুলো তাদের দুজনের পাস করে নিয়ে চুরি করছে। কাউকে তারা একই কথা বললে তারা আবার দৌড়াদৌড়ি করতে শুরু করে, আবার খুনসুটি করতে শুরু করে, আগে ছোটবেলার মতো তাদের ইয়ংকন ভিলেজে যেমন করতো। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকছে যে মিস্টার ঝ্যাংয়ের কাছে শিফু এবং তার সহযোগী মহিলা জানাতে থাকছে যে তারা কিভাবে ধুলোবাড়ি পড়ে গেছিল। এই সুবাদে সেখান থেকে টেনশন করে পরিবার পালিয়ে গেছে। তাদের গ্রামের মধ্যে মোটামুটি 59টা বসতি হচ্ছে। বসতির জন্য তারা হয়তো ইলেকট্রিসিটি পাবে না। মিস্টার ঝ্যাং এই কথাটা শুনে বলতে থাকে এটা তো সমস্যা হয়ে গেল। পরিবার বসতির জন্য তারা পুরো গ্রাম এখন সমস্যায় ভুগদিন যাব। তার উচ্চপদস্থ আধিকারিক মিস্টার চেনের সাথে গিয়ে সে কথা বলতে চেন বলেছে সরকারি রুলস তো 80টা, সে এখানে যেহেতু ক্ষমতায় আছে 60টা পরিবার হলেও সে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেয়, তার জন্য এখানে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। উত্তরে এখানে বলতে থাকে সে যদি জানতো এরকম এত বড় সমস্যা হয়ে যাচ্ছে জোর করে হলে ওই কাজটা করতো। আর তার সহযোগী মহিলা নিজেদের ঘাড়ে দোষটা নিতে থাকে। ঝ্যাং বলে এভাবে দোষারোপ নিজেদের ঘাড়ে নিয়ে কোনো লাভ, চোরাচুরি করেও বসতিদের লোকেদের সাথে সে কিছু করতে পারবে না। এখানে বলতে থাকে এটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়ালো। যেই নিউ কমার্সদের আনা হয়েছিল তাদের বলা হয়েছিল যেখানে বিদ্যুৎ সংযোগ হবে, তাদের এখন বর্তমান ভিলেজের লোকেরাও এই কথাই জান পরিবারের জন্য যদি এটা হয় তাহলে তাদের মন ভেঙে যাবে, থেকে মন এখানে খারাপভাবে এফেক্ট করবে। ফলে এটাও হতে পারে যে তারা আবার ছেড়ে সেখান থেকে চলে যাবে। ঝ্যাং এখানে চিন্তিত হয়ে ডেফু এবং সেই মহিলাকে বলতে থাকে যে পুনর্বসতি গড়ে তোলা কোনোভাবে সহজ জিনিস না, খুব বড় ধরনের একটা ব্যাগড়া হয়ে গেল। তার এখন বিভাগের কাজে একটু মিটিং এ যেতে হবে। ফিরে আসার পর মিস্টার চেনকে সে আবার ধরবে, তাকে তোষামত করে জ্বালাতন করে বারবার করার চেষ্টা করতে পারে বা তার কিছু কথা শুনে ওই কাজ করতে পারে, সেটা করারই চেষ্টা করবে। বিদ্যুৎ সংযোগ তাদের এনে দিতেই হবে, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে রিফু গেছে অন্য একজন আধিকারিকের সাথে দেখা করার জন্য, কারণ সেই বিভাগে মিস্টার চেন তখন গিয়ে সমস্তটা বিষয় খুলে বলে যে একটা পরিবারের জন্য সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এই জিনিসটা ভালো দেখায় করে সেই ব্যক্তিকে অর্থাৎ মিস্টার ঝাওকে কাকুতি মিনতি করে। ঝাও বলে কিছু সরকারি নিয়ম আছে, তার বিরুদ্ধে সে কিছুই করতে পারবে। চেনের সাথে কথা বলে 80টা কমিয়ে
কর্মী তারা 60 করেছে, এর বেশি তারা কিছুই করতে পারে না। এখন পর এখানে মিস্টার ঝাওকে বলে সে যদি না মানে তাহলে সে মিস্টার চেনের কাছে যাবে। ঝাও বলতে থাকে খুব ভালো কথা, তার কত ক্ষমতা সে দেখে নেবে। জানিয়ে দেয় যে মিস্টার চেন তার কথা নড়চড় করেন, তার পরিবার হবে, তারপরেই তারা বিদ্যুৎ সংযোগ পাবে। একজন কর্মী জানায় এখানে ডেফুকে যে মিস্টার চেন গেছে বিভাগীয় কাজের মিটিং, সন্ধ্যের পর সে আসবে। উত্তরে ডেফু বলে সে অপেক্ষা করতে পারবে, কোনো ব্যাপার না। এদিকে আবার দেখানো হতে থাকে শিক্ষক বেই একজন লোককে নিয়ে গ্রামের জন্য যে নতুন প্রাইমারি স্কুল তৈরি হয়েছে সেখানে কিছু জিনিসপত্র ঠিকঠাক করতে দেখাতে থাকে। সেখানে ডেফু উপস্থিত হয়ে শিক্ষক বেইকে বলতে থাকে একজন প্রিন্সিপাল এই স্কুলের হতে চলেছে, তাকে এই কাজ মানায় না, এগুলো রেখে দিতে অন্য একজনকে সে বহাল করে দেবে এই কাজগুলোর জন্য। শিক্ষক বেই বলতে থাকে যে সকাল থেকে তার মেয়ে বেরিয়ে গেছে তার বন্ধুদের সাথে শহরে কাজের জন্য, এখানে কিছুই করার ছিল না, তাই স্কুল দেখতে সেই কাজগুলো সে করতে শুরু করে যাতে এখানের বাচ্চারা তাড়াতাড়ি স্কুল শুরু করতে পারে। এখানে দেখাতে থাকে যে শিক্ষক বেই ডেফুকে জিজ্ঞেস করে বসে তাদের জিনট্যান ভিলেজ এখান থেকে অনেক দূরে আর তাদের প্রাইমারি স্কুল অনেকটা দূরে, ব্যবস্থা করার কারণ কি হয়েছে। উত্তরে ডেফু এখানে বলতে বসতে তো শুধুমাত্র তাদের গ্রামের হয়, অন্যান্য এরকম অনেক বসতি গ্রামও আছে আশেপাশে। জায়গাটা এই জন্যই চুজ করা হয়েছে যাতে অন্যান্য গ্রাম থেকে এসেও পাশের গ্রামে সমস্ত বাচ্চারা এসে এখানে পড়াশোনা করতে পারে তাদের ডিস্টেন্স মেনটেন করার জন্য। সমস্ত গ্রামের বাচ্চাদের একরকমেরই ডিস্টেন্স করে আসতে হয় স্কুলে। দিকে আবার দেখানো হতে থাকে ডেফু সেই সহযোগী মহিলার কাছে এসে বলতে থাকে যে তাদের গ্রামের একজন মায়ের বাচ্চা খুবই অসুস্থ হয়ে পড়েছে, তার ডায়রিয়া হচ্ছে, বমি হচ্ছে, প্রচন্ড জ্বর, টেম্পারেচার বেশি হয়ে যাওয়ায় তার মা কান্নাকাটি শুরু করেছে। গ্রামে এখানে হাসপাতালের কোনো ব্যবস্থা নেই আর ডাক্তার কোথায় আছে সেই মহিলা জানেন। ডেফু বলতে থাকে তার সহযোগী মহিলাকে তার সাথে তার বাবা হানসুইকে একসাথে খুঁজে নিয়ে কোথাও একটা কিছু ব্যবস্থা ঠিকই করবে। বেয়ের থেকে অনুমতি নিয়ে ডেফু এবং সেই সহযোগী মহিলা সেখান থেকে চলে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।